7 দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ, শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা, সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সংবর্ধনা। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নানা কর্মযজ্ঞ, দেয়ালে দেয়ালে প্রত্যয়দীপ্ত গ্রাফিতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, দুপুরের 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে লুট হওয়া ও অনুমোদনহীন অস্ত্র 7 দিনের মধ্যে ফেরত দেওয়ার আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। এ সময় আওয়ামী লীগকে পাল্টা উত্থানের চিন্তা বাদ দিয়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। সম্মিলিত সামরিক হাসপাতালে সোমবার সকালে আহত আনসার সদস্যদের দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাদের উন্নত চিকিৎসার নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণ অভ্যুত্থান ঘিরে হতাহতের নানা তথ্য তুলে ধরেন। শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে যে এই ঘটনাটা কেন ঘটলো বাংলাদেশে। আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া ও অনুমোদনহীন অস্ত্র যারা কুক্ষিগত করে রেখেছে তাদের 7 দিনের আলটিমেটাম দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সবাইকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান। এখানে মারামারি করে কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে। আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। দয়া করে দেশটাকে স্বাধীন রাখেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 25 মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে বৈঠকের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সুমন। সুমন, আজকে প্রথমবারের মতো আমরা পূর্ণাঙ্গ একটি মন্ত্রী উপদেষ্টা পরিষদের বৈঠক দেখতে পাচ্ছি। তো এই বৈঠকে আসলে কি কি সিদ্ধান্ত আসার সম্ভাবনা বা কথা আপনি শুনেছেন? কি কি বিষয় নিয়ে আসলে মূলত আলোচনা হচ্ছে, কি জানতে পেরেছেন? ধন্যবাদ রক্তিম। শুরুতেই বলে রাখি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর থেকে এবং শপথের পর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন এবং সেখানে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তিনি আজকে মূলত প্রথম আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা এবং বৈঠক করা শুরু করেছেন। প্রথমে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা, অর্থাৎ তার অধীন 25টি মন্ত্রণালয়ের যেসব সচিব রয়েছেন এবং বিভিন্ন বিভাগের প্রধানরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করার কথা শুরু হয়েছে। মূলত তারা এসেছেন 11টার মধ্যেই। তো সেই থেকে বৈঠক শুরু হয়েছে। বিভিন্ন কর্মপন্থা ঠিক করছেন, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে মোটিভ নিয়ে নতুন সরকার গঠন হয়েছে, সেই সরকারের এই রাষ্ট্র সংস্কারের বিভিন্ন রকমের কর্মকাণ্ড নিয়েই মূলত এই
সচিবদের সঙ্গে বৈঠক করছেন এবং সচিবরা তাদের মন্ত্রণালয়ের কর্মকাণ্ড অবহিত করছেন প্রধান উপদেষ্টাকে। মূলত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা কর্মপন্থা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে বৈঠক শেষে যদি কোনো সচিবরা কথা বলেন বা প্রধান উপদেষ্টার মুখপাত্র যদি কথা বলেন তাহলে আমরা জানতে পারবো আসলে মূলত এখানে কি নিয়ে, কোন ধরনের কর্মপন্থা নিয়ে মূলত আলোচনা হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি শুরু থেকেই যে সংস্কার, রাষ্ট্র সংস্কারের যে মূল বিষয়টা নিয়ে সরকার কর্মপন্থা শুরু করেছেন সেটি নিয়েই মূলত বিভিন্নভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তো রক্তিম, আমার কাছে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে আমার এই ছিল সর্বশেষ। আকবর হোসেন সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যমুনা ভবন থেকে আকবর হোসেন সুমন যোগ দিয়েছিলেন। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকাল 7:15টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের 25তম প্রধান বিচারপতি। এ সময় তার সাথে হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে প্রধান বিচারপতির এজলাসে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বলেন, অর্পিত দায়িত্ব পালন করবেন সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে। এর আগে প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনা জানানো হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম এ সময় এজলাসে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সকাল 10টার দিকে দুই উপদেষ্টা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় দুই উপদেষ্টা দেশ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। যত জননেতারা আছে আমরা জানি যে আমাদের কি মহান দায়িত্ব, এই মহান দায়িত্ব পালন করার জন্য আমরা এই বলিষ্ঠ একটা স্টেপ নিয়েছি। বৈষম্য আমাদের সমাজে রয়ে গেছে, অর্থনৈতিক বৈষম্য রয়ে গেছে, ধর্মীয় বৈষম্য, সংখ্যালঘুগত বৈষম্য, বিভিন্ন রকম বৈষম্য রয়ে গেছে। সব ক্ষেত্রে এই বৈষম্য দূর হোক, এটাই আমাদের মূল মন্ত্র। দীর্ঘদিন ধরে শাসকদের দমন পীড়ন, কথা বলার অধিকার হরণ, সীমাহীন ঘুষ, দুর্নীতি ও কর্তৃত্ববাদিতার বিষিয়ে উঠেছিল শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। নিষ্কৃতি পেতে এগিয়ে আসে শিক্ষার্থীরা। প্রতিরোধ করতে গিয়ে ঝরে যায় অনেক তাজা প্রাণ, ক্ষতিগ্রস্ত হয় অনেক সরকারি বেসরকারি স্থাপনা। অবশেষে আসে ছাত্র জনতার বিজয়। তাই তো নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশে গ্রাফিতি, দেয়াল লিখন, ট্রাফিকিং, পরিচ্ছন্নতা অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর অর্জিত বিজয়কে ধরে রাখতে এখন দেশ মেরামতে মনোনিবেশ করেছেন শিক্ষার্থীরা। মেহেরপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে যেসব ভাস্কর্য ভাঙচুর করা হয়েছিল তা সংস্কারে উদ্যোগী হয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শহরের সরকারি বেসরকারি স্কুল কলেজের দেয়াল সহ বিভিন্ন দেয়াল নানা ধরনের গ্রাফিতিতে ভরে তুলেছেন তারা। শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ জনগণকে সচেতন করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে বিএনসিসি ও আনসার সদস্যদের সাথে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। যে নেক্সট প্রজন্ম সেটা বুঝবে যে 24 সালে কি হয়েছিল, আবহাওয়া কি করেছিল। শিক্ষার্থীদের প্রতিবাদী দেয়াল লিখন ও গ্রাফিতিতে সেজেছে পাহাড়ি শহর রাঙামাটির দেয়াল। এসব গ্রাফিতির মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধের পানি লাগবে পানি, মানবিক রাষ্ট্র চাই, দেশ এক তবে বৈষম্য কেন, পাহাড়ের মুক্তি চাই অদৃশ্য বন্দিশালা হতে, পাহাড়ের মুক্তি কবে, জলিন উদিমকিত্তে পাহাড় আমার মুক্ত হোক, কল্পনা চাকমা কোথায় সহ নানা প্রতিবাদী লেখা। আদিবাসী সম্পর্কে আমাদের তুলে ধরা অত্যন্ত প্রয়োজন, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের রাঙামাটি শহরকে তুলে ধরব।
সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দেয়ালিকা এঁকেছেন শিক্ষার্থীরা। এছাড়াও বাজার মনিটরিং, যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। নেত্রকোনায় দেয়াল লিখন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মোড়ারপাড়া, শহীদ মিনার রোড, তেরিবাজার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেয়াল লিখনের কাজ করতে দেখা যায় তাদের। শহরের প্রাণকেন্দ্রে একটা অসাম্প্রদায়িক ছবি আঁকতেছি, যেখানে বিভিন্ন ধর্মের আপনার পবিত্র উপাসনালয়গুলো থাকতেছে এবং একটা একতার বন্ধন থাকতেছে। সাভারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দেয়াল লিখনে কাজ করছেন শিক্ষার্থীরা। আর এটা মানুষের মধ্যে বিবেক বিবেচনা জাগ্রত করতেছে, যেহেতু স্বাধীন বাংলা নিজের বাংলাদেশ, সেইভাবে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেশ জুড়ে শিক্ষার্থীদের এমন উদ্যোগ ও কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। ষড়যন্ত্রকারীদের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 55তম জন্মদিনে কবর জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও বলেন, ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। বিদায়ী সরকারের লোকেরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা, বাংলাদেশের গণজাগরণকে, এই উত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 7 দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ, শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা, সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সংবর্ধনা। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের নানা কর্মযজ্ঞ, দেয়ালে দেয়ালে প্রত্যয়দীপ্ত গ্রাফিতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 2টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল।